নমিতা খুবই গরিব ঘরের মেয়ে। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সে বুঝল কেউ তাকে আপন করে নেয়নি, কারণ সে খুবই গরিব ঘরের মেয়ে। আর সবার ধারণা গরিব মানেই সে অযোগ্য। শাশুড়ি তাকে সকল কথায় তুচ্ছ করত। তার স্বামী এ বিষয়ে সবসময় চুপ থাকতো, না তাকে সাপোর্ট করত আর না কখনো বিরোধিতা। শোনো নমিতা, তুমি গরিব ঘরের মেয়ে বলে আমার কোনো আপত্তি নেই। আমি জানি তোমার ভেতরে যে শিক্ষা রয়েছে তা অনেক মেয়ের মধ্যেই নেই। তুমি তো বুঝেই গেছো আশা করি। আমার মা একটু কড়া ধাতের আর সেকেলে, তাই মায়ের কথায় তুমি কিছু মনে করো না। না না রাজু, তুমি চিন্তা করো না। আমি গরিব ঘরের মেয়ে বলে তোমার মায়ের একটু অপছন্দ, সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। তবে দেখো, আমি আমার কাজ দিয়ে তোমার মায়ের মন একদিন ঠিকই জয় করে নেব। নমিতা, ও নমিতা, বলি রান্না বান্না হলো নাকি? বেলা তো কম হলো না, এখনো কি করছো? কখন খেতে দেবে শুনি? আমার ছেলেটাও তো খেয়ে দে কাজে যাবে নাকি, সে খেয়াল আছে? এই তো হয়েই এসেছে মা, আর একটু বসুন। তরকারিটা তো হয়েই গেছে, রুটি কটা ভেজে নিলেই আমি খেতে দেব। যাক, সময় মতো খেতে পেলে হয় আর কি। ও মা, দেখো মেয়ের কাণ্ড, এক তো বেলা হয়ে গেছে, এখনো রুটি ভাজা শেষ হলো না। বলি, এইসব গরিব ঘরের মেয়ে দিয়ে কি আর সংসারের কাজকর্ম চলে? কাজকর্ম ঠিক করে শিখে না এলে যা হয়, সময় মতো একটু খেতে দিতেও পারো না। ছি ছি ছি। মা, আমি গরিব ঘরের মেয়ে হতে পারি, কিন্তু দেখবেন আমি আমার কাজ দিয়ে প্রমাণ করে দেব যে আমি সম্মানের সাথে বাঁচতে শিখেছি। আর আমি বোঝা না, অনেকের ভরসাও হতে পারি। বাবা, মুখে তো ভালোই বুলি ফুটেছে দেখছি। একটু সেলাই মেলাই জানো বলে তার এত বাহাদুরি? বলি, ও দিয়ে কি হবে শুনি? শোনো, ওসব এককালে আমরা অনেক করে রেখেছি। আসল কথা হলো, বাবার টাকা না থাকলে মেয়েরা কিছুই না এই পৃথিবীতে। ওহ, তোমরা আবার একটু চুপ করবে? আমার আবার কাজে বার হতে হবে, সে খেয়াল কি কারো আছে না নেই? তাড়াতাড়ি খেতে দাও নমিতা, অনেক খিদে পেয়েছে। এছাড়াও কাজে আমার অনেক দেরিও হয়ে যাচ্ছে। আর নমিতা, তোমাকে না কালকে আমি বুঝিয়ে বললাম এইভাবে মায়ের সাথে কখনো তর্ক করবে না। এটা আমার মোটেই পছন্দ না। তোমার যদি সেলাইয়ের কাজ খুবই পছন্দ হয় তা তুমি করতে পারো, কিন্তু মায়ের সাথে এভাবে কখনো আর তর্ক করবে না। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বোঝা তোর বউকে, বড্ড মুখে পটর পটর করছে। গরিব ঘরের মেয়ে তো, ভালো আর কি বা আশা করা যায়? স্বামী আর শাশুড়ির মুখে এ ধরনের কথা শুনে নমিতার চোখের কোণায় জল চলে এলো। লা 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 লা। নমিতা, এ কি ব্যাপার তোমার? সারাদিনে সেলাই মেলাই করলে কি দিন চলবে? কত বেলা হলো, হুঁশ নেই? যাও তাড়াতাড়ি রান্না বসাও গিয়ে। হ্যাঁ মা, এই তো আর একটু পরেই চলে যাব। দেখুন না মা, পাশের গ্রাম থেকে 1 ডজন পেটিকোটের অর্ডার পেয়েছিলাম। এটা হলেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে রান্না বসিয়ে দেব। ও বাবা, তোমাকে আবার কে এসে পেটিকোটের অর্ডার দিয়ে গেল তা শুনি? তো যাই হোক, তাড়াতাড়ি সেরে নাও, সংসারের কাজে কিন্তু অবহেলা করলে একদম চলবে না। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। রাধা তার অর্ডারি মালগুলো মালিকের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। আরে রাধা দিদি যে, কোথায় যাওয়া হচ্ছে মাথায় পুটলি বেঁধে শুনি? এই তো বোন, পাশের গ্রাম থেকে 1 ডজন পেটিকোটের অর্ডার পেয়েছিলাম, সেটা তৈরি হয়ে গেছে আর সেগুলো দিতে যাচ্ছি। ও তাই বলি, তুমি তো বাড়ি থেকে বাড়ি হও না। শোনো না রাধা দিদি, আমি তোমার হাতের কাজ দেখেছি, খুব ভালো সেলাই করো তুমি। আমার মেয়ের জন্য একটা ফ্রক বানিয়ে দেবে? ও মা, কি বলছো বোন শিবানী? তা কেন বানিয়ে দেব না? তোমরা তো জানো আমার সেলাইয়ের কাজ করতে ভীষণ ভালো লাগে, অবশ্যই বানিয়ে দেব। তুমি কাল এসো কাপড় নিয়ে, খুব সুন্দর করে তোমার মেয়ের জন্য আমি ফ্রক বানিয়ে দেব। এখন তবে আসি বোন। এইভাবেই রাধার সেলাইয়ের কাজের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। সারা গ্রাম থেকে তার কাছে অর্ডারও আসতে থাকে, আর সে সেই কাজ মনোযোগ দিয়ে করতেও থাকে। আর এইভাবেই রাধা অল্প অল্প টাকা জমিয়ে মার্কেটের মাঝখানে একটা দর্জির দোকানও খুলে ফেলে।
আর তার সেলাইয়ের কাজ খুব ভালো বলে প্রায় সময় মহিলাদের লাইন লেগে থাকে তার দোকানের সামনে। আরে রাধা, কাল যে তুমি আমার ব্লাউজগুলো বানিয়ে দিলে না, এত ভালো ফিটিংস হয়েছে কি বলবো। তোমার হাতের কাজের তো কোনো তুলনাই নেই। তাই আমি আজকে 1 ডজন ব্লাউজের পিস নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে বানিয়ে দিও। বলি তুমি এত ভালো কাজ কোথা থেকে শিখলে? কাকিমা, আসলে আমার দরিদ্রতাই আমাকে এত কিছু শিখিয়ে নিয়েছে। আর আমার সৌভাগ্য এই যে আপনাদের সকলের আমার কাজ ভালোও লাগছে। পরের দিন সকাল হতেই রাজু বের হয়ে যায় তার কাজের উদ্দেশ্যে। তাড়াতাড়ি যাই, দেরি হয়ে গেলে মালিক আবার বড্ড খিটখিট করে। কদিন ধরে আমার ওপর আবার রেগেও আছে। রাজু দাঁড়া। আমি ঠিকই আন্দাজ করেছি, মালিক একটু রেগেই আছে আমার প্রতি। না জানি কি বলবে আজকে আমায়। ওইদিকে কোথায় যাচ্ছিস রাজু? দাঁড়া, তোর সাথে কিছু জরুরি কথা রয়েছে আমার। কেন মালিক? আমি তো ফার্ম হাউসের দিকেই যাচ্ছি কাজে, তা কি বলবেন বলুন। ভালো করে শোন রাজু, তোকে আর আজ থেকে কাজ করতে হবে না। কি কি বলছেন মালিক? আমি তো কোনো ভুল করিনি। ভুল নয় রে রাজু, আসলে তোর সময় শেষ হয়ে গেছে। আমার ফার্মে তোকে আর দরকার নেই, বুঝলি? কিন্তু কেন মালিক? কি এমন দোষ হলো আমার? আমি তো নিয়মিত কাজ করি, 10 বছর ধরে আপনার এখানে কাজ করে এখনো এমন কিছু করেছি বলে তো আমার মনে পড়ছে না। তবে আমাকে কেন বাদ দিলেন মালিক? কারণ তুই হলি পুরানো কাপড়ের মতো, বুঝলি, যা টানলেই ছিঁড়ে যাবি। সুতরাং তোকে পাল্টাতেই হবে। আর তোকে যা মাইনে দিই সেই মাইনেই আমি 2 জন কাজের লোক রাখতে পারবো। সুতরাং কোনো কথা নয়, চল যা এখান থেকে। রাজু আর কথা না বাড়িয়ে সেখান থেকে মনের দুঃখে বাড়ি চলে আসে। কি গো, আজ সকাল সকাল কাজে গিয়েই চলে এলে? আর মন খারাপ করে এভাবে বসে আছো কেন? কি হয়েছে তোমার, বলো না। নমিতা, আমার যে কাজটা চলে গেছে, কোথায় আর কাজে যাব বলো? মালিক সাহেব জানিয়ে দিয়েছে আমাকে আর কাজে আসতে হবে না। আজ থেকে আমি বেকার। নমিতা, কিভাবে আমি এই সংসার চালাবো বলো? আমি যে তোমাদের সবার দায়িত্ব নিয়েছি, কিভাবে দায়িত্ব পালন করব? আহা রাজু, তুমি এত চিন্তা করো না। কাজ যায় কাজ আসে, কিন্তু মনের সাহস চলে গেলে সব শেষ। তাই বলি কি, মনে সাহস রেখে নতুন কাজ খোঁজো রাজু। দেখবে তুমি ঠিক এর থেকেও ভালো কাজ পাবে। আর আমি তো আছি, বিয়ে করেছি এই সংসারের পাশে থাকতে, বোঝা হতে নয়। তুমি একদম ঠিক বলেছো নমিতা। একটা কাজ চলে গেছে তো কি হয়েছে, আমি আবার নতুন করে কাজ খুঁজবো। কি কি বলছিস তোরা? রাজু, তোর কাজ চলে গেছে? হে ভগবান, এবার আমাদের কি হবে ঠাকুর? এমনিতেই তো বাড়িতে বাড়তি মানুষ এসেছে, তার মধ্যে আবার সে গরিবের মেয়ে, সঙ্গে করে তো কোনো সোনা দানা কিচ্ছু আনতে পারেনি। আর এই সময় তোর কাজ চলে গেল, কিভাবে সংসারটা চলবে এবার? মা, আপনি কেন এত চিন্তা করছেন? আর কাঁদবেন না। আপনার ছেলের কাজ চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। রাজু তো খুঁজলেই আবার একটা ভালো কাজ পেয়ে যাবে। কি বলছো কি? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আবার কি করবে? রাজু, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে নমিতা কোথায় যেন একটা চলে গেল। আর তা দেখে নমিতার শাশুড়ি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই নাও রাজু, আমি এখানে দোকান চালিয়ে কিছু টাকা এক জায়গায় করে রেখেছি। এ দিয়ে আমাদের 2 থেকে 3 মাস ভালো মতো চলে যাবে, তুমি রাখো। সত্যি নমিতা, এখন আমি বুঝতে পারছি কত ভাগ্য করে তোমার মতো একটা বউ পেয়েছি। সত্যিকারের ভালো একটা মেয়ে না হলে কি বিপদের দিনে স্বামীর পাশে এরকম ভাবে কেউ দাঁড়ায়? মা তোমাকে শুধু শুধুই ভুল বুঝেছে এতদিন। মা, তুমি দেখতে পাচ্ছ তো চোখের সামনে কত ভালো বৌমা পেয়েছো তুমি। তাই তো দেখছি রাজু, এ তো বৌমা নয়, এ তো সাক্ষাৎ মা লক্ষ্মী। বৌমা, তোমার এত প্রতিভাকে আমি চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। সারা জীবন খালি গরিব বলে খোটাই দিয়ে গেলাম, কিন্তু গরিবের মেয়ের লুকিয়ে থাকা প্রতিভাকে আমি দেখতে পেলাম না। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও।
না না মা, এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আপনার কড়া শাসন না থাকলে আমি আমার প্রতিভাকে ফুটিয়েই তুলতে পারতাম না। নমিতা, তুমি অনেক ভালো মেয়ে। আমি এতদিন তোমাকে চিনতে পারিনি, তাই আজকে আমি একটা প্রতিজ্ঞা করলাম। তুমি মন খুলে তোমার কাজ করো, আমি আজ থেকে সংসারের সমস্ত কাজ করব। তারপর থেকে নমিতা একাই সংসার চালাতে লাগলো, যতদিন রাজু কাজ খুঁজে না পেল। কাউকে কোনো অভাবও বুঝতে দেয়নি। এইদিকে নমিতার শাশুড়ি সংসারের সমস্ত কাজ করতে থাকলো, আর নমিতা দোকান চালাতে লাগলো।